বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনুস। এদিনও হাসপাতালের সামনে ছিল নেতাকর্মীদের ভিড়, তবে এখনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে বুধবার রাতে দেশে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দলের আরও 4 সদস্য। সন্ধ্যা 7টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনুস। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থা গুরুতর হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকে উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে। দোয়া করতেছি, জায়গা জায়গা মসজিদে পড়তেছি দোয়া, নিজের বাড়িতে করতেছি দোয়া। তো ওনারে খুব দরকার, ওনার সুস্থ দরকার। প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেব। আমরা নেত্রী পাবো বা নেতা পাবো, কিন্তু এই নেত্রী আমরা পাবো। আসলে কি বিকল্প বলতে কিছু থাকে? ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে? খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপিও। সরকার বিএনপি চেয়ারপারসনকে VVIP ঘোষণা দেওয়ার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে SSF ও PGR। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবারও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। পাড়া মহল্লার এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যোগ দেন। আল্লাহর কাছে খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার ফরিয়াদ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের মোনাজাতে। রাজধানীতে এমন কয়েকটি আয়োজনে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া, অথচ এখন মানুষের প্রার্থনায় প্রমাণ করে বিএনপি চেয়ারপারসনের রাজনীতি ছিল দেশ দশের। আবার দেশের অভিভাবক হিসাবে আমাদের অভিভাবক হিসাবে তাকে জানা আমাদের মত আর পথের ভিন্নতা থাকলেও স্থানীয় বিএনপি ডাকে খালেদা জিয়ার জন্য মোনাজাতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ। সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে খালেদা জিয়াকে সুস্থ করে দেওয়ার প্রার্থনা। আল্লাহ পাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। নয়াপল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর আপোষহীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, একদিনে, আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি, একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দলও। সেখানে রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়ার রাজনীতি মানুষের জন্য হওয়ায় তার অসুস্থতায় উদ্বিগ্ন গোটা দেশ। আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান। এছাড়া স্বেচ্ছাসেবক দলও রাজধানীর পীরজঙ্গি এতিমখানায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে। এদিকে সচিবালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারীরা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার তাকে হত্যার জন্যই গুম করেছিল। বিএনপি ক্ষমতায় এলে সব গুম খুনের বিচার হবে। কক্সবাজারে নিজ এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। আগামী সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। সকালে কক্সবাজারের পেকুয়ায়
বাবা মার কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ। পরে শাকেরপাড় স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। দিনভর শিলখালী, বারোবাকিয়া ও রাজাখালী ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে ধানের শীষে ভোট চান সালাউদ্দিন আহমদ। আমাকে হত্যা করার জন্য গুম করেছিল, আল্লাহর দরবারে আমার হায়াত ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। ফ্যাসিবাদের নিপাত হয়েছে, এসে আওয়ামী বাদশাহী ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, অবিচার অন্যায় হয়েছে, সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। খালেদা জিয়া অসুস্থ, তাছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটও আছে। তাই রাজনীতিতে স্থিতিশীলতা আসার পরই তফসিল ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন এনসিপি নেতারা। এ সময় কমিশনের সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন তারা। আদালতকে ব্যবহার করে সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়। ইসিকে হলফনামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়ে অর্থ ব্যয়ের বিষয়েও কঠোর অবস্থান নেয়ার তাগিদ দেন এনসিপি নেতারা। গণভোটের প্রশ্ন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সঠিকভাবে প্রচার চালাতে হবে, অন্যথায় জনগণের কাছে তথ্য পৌঁছাবে না। ভোটের সময় অপতথ্য রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। আমাদের তফসিল নিয়ে কথাবার্তা হয়েছে। তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের যে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। জি, চাচ্ছেন যে পিছিয়ে দেওয়া হোক তফসিল? না, আমরা কেন তফসিল পিছাতে চাইবো? আমরা বলতেছি যে সংকটগুলো সমাধান করে তফসিলটা দেওয়ার জন্য, এবং তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে, এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। বিচার ও সংস্কার দৃশ্যমান না করেই একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে। রংপুরে জামায়াত সহ সমমনা ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ। জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ ৫ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াত সহ সমমনা ইসলামী ৮ দল এই বিভাগীয় সমাবেশ করে। সমাবেশে অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। বলেন, দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না। এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠান। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনুস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। In our national election and referendum in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্ব দেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা। Nation with rich culture, resilience and aspirations. The warmth, hospitality offered by Bangladeshi citizens will always be remembered. Overall, I would say it's been a great experience of learning, meeting new people, friendships, camaraderie, and preparing us for higher leadership in the future. I love about the Bangladeshi community added to the experience by their simplicity, hospitality, and being friendly to all of us. ভালো একটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য, কারণ এখানে আমরা ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি। আমাদের কেউ সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সামরিক, বেসামরিক অফিসার এবং বিদেশিদের প্রশিক্ষণে যে অবদান রাখছে তা অতুলনীয়। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, বেসামরিক প্রশাসনের 18 জন এবং 18টি দেশের 29 জন সহ মোট 96 জন কোর্সে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 56 জন অফিসার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ, ইন্টারনেট ব্ল্যাকআউট করে আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডে গোপনে সহায়তা করা, যাতে এ সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে। আর কারফিউ ঘোষণার পর ছাত্র জনতাকে হত্যা পরিকল্পনার অভিযোগ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে। জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক ও সালমান এফ রহমান বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের 9,000 কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ জহুরুল হক সহ বিটিআরসির 6 সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মোহাম্মদ রেজাউল কাদের, মোহাম্মদ আমিনুল হাসান এবং দুদকের সাবেক কমিশনার জহুরুল হক। এদিকে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুদকের পৃথক অনুসন্ধানও চলমান। তিনি 2021 সালের মার্চে দুদকে যোগ দেন এবং 2024 সালের 30 অক্টোবর পদত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ঝিনাইদহে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের ঈদগাহ প্রাঙ্গণে সম্মিলিত দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে কয়েক হাজার মুসল্লি এবং দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এদিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় সংগ্রামের প্রতীক। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ার ভেড়ামারায় দোয়া মাহফিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার 12 মাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার জানের সদকা হিসেবে 2 অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে 2টি ছাগল বিতরণ করা হয়। এদিকে নওগাঁর মহাদেবপুরের ব্যাংক এশিয়া চত্বরে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা। শাকিল আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে ছাত্রদল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর টাউন ফুটবল মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে রাজশাহী মহানগর এনসিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা। বুধবার রাতে কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় জেলা এনসিপির আহ্বায়ক ডাক্তার সাইফুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে দুপক্ষের নেতৃবৃন্দ। এদিকে জেলা এনসিপির আহ্বায়ক ডাক্তার সাইফুল ইসলাম জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। মহানগর এনসিপির আহ্বায়ক মুবাশ্শের আলী লোক দিয়ে মহানগর এনসিপির অফিস এবং এর আগে তার কোচিং সেন্টারে তালা দেয়। পরে পুলিশ গিয়ে কোচিং সেন্টারের তালা ভেঙে দেয়। মাদারীপুর সরকারি কলেজ মাঠে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদ ও 3 দফা দাবি আদায়ে প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় শহরের কলেজ গেট এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করেন তারা। এতে মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানায়, গত 30 নভেম্বর কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতরে মাদক সেবন করলে প্রতিবাদ জানায় কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনার জেরে বুধবার বিকেলে কলেজ মাঠে খেলতে গেলে শিক্ষার্থী ইকবালকে একা পেয়ে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সহপাঠীরা। এরপরে হামলাকারীদের গ্রেফতার, কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ বন্ধ এবং কলেজের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের বন্দরে ককশিট তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে উপজেলার লক্ষণখোলা এলাকায় আয়শা ইপসা ইনসুলেশন লিমিটেডে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানাটির চারদিকে কালো ধোঁয়া দেখে দ্রুত এগিয়ে আসেন তারা। পরে ভেতরের কেমিক্যাল থেকে আগুন বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। ফায়ার ফাইটারদের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার মেশিন, ককশিট, কাঁচামাল, কেমিক্যাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। কারখানা কর্তৃপক্ষের দাবি, অন্তত 10 কোটি টাকার মালামাল ও মেশিনে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে বহুমুখী জলবায়ু প্রস্তুতি জোরদার করতে খুলনায় রিজিওনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খুলনা নগরের একটি অভিজাত হোটেলে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে কেয়ার বাংলাদেশের কনসোর্টিয়াম প্রকল্প, বিবিসি মিডিয়া অ্যাকশন ও রাইমস। কর্মশালায় বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস.এম. কামরুল হাসান ও রাইমের জলবায়ু সেবা বিশেষজ্ঞ আসিফ উদ্দিন বিন নূর। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল সাভার, আশুলিয়া ও ধামরায়ে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ক্লাব টিআরসি। বুধবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্যরা। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪শে জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
টিআরসির আহ্বায়ক অপু ওয়াহাব বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি, ন্যায়সঙ্গত অধিকার এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিআরসি।